জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আকাশ যেন একেবারে ভেঙে পড়ছে আজ। তুইও যেন আজ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাজিয়ে চলেছিস। তোমার ভাল লাগছে না মা? খুব ভাল লাগছে। বাবার ঘরে কি এখনো মিটিং চলছে? হ্যাঁ রে, দেখি কখন শেষ হয়। আচ্ছা মা, বাবার কি কিছু হয়েছে? মানে কোনো বড় সড়ো কোনো ঝামেলা? পাকা বুড়ি আমার, আয় কিছু খেয়ে যা। আসছি। আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা সুরের মায়া গল্প অবলম্বনে অভিশপ্ত পিয়ানো। দাদা কুলি লাগবে? না রে ভাই, লাগবে না। চলুন না, সিট অব্দি পৌঁছে দেবো। একটাই তো ট্রলি, নিজেই টানতে পারবে। একটু দেখি, একটু প্লিজ একটু সাইড দিন না। আরে সরুন না। আরে এত জায়গায় যেতে পারছি না। বলছি আপনার কত নাম্বার সিট? 20। ও, তাহলে তো আপনারটা উপরে। আমি একটু চলে যাই জানলার দিকে। এই ব্যাগটা একটু সরাও না, ওনাকে ঢুকতে দাও। হ্যাঁ দিচ্ছি তো। এই নিন, চলে আসুন। বলছি একটু ওপরে যাবেন ভাই, আসলে বাচ্চাটাকে নিয়ে শোবো তো। হ্যাঁ নিশ্চয়ই। সুদীপ রায় চলেছে ধোত্রেতে, হিলটপ ফাউন্ডেশন এনজিওর নতুন স্কুলে ইংলিশের টিচার হিসেবে জয়েন করতে। ট্রেন ছাড়লো একদম কাটায় কাটায়, বাবাই যাচ্ছে না ব্যাপারটা। তা আপনি কত দূর? নিউ জলপাইগুড়ি। বেড়াতে? না, স্কুলে জয়েনিং। আরে মশাই বলেন কি, পড়াতে যাচ্ছেন? কোথায়? ধোত্রে, একটা এনজিও স্কুল। সেটা কোথায়? ওই সিঙ্গালিরা ন্যাশনাল পার্ক আছে না, ওটার বর্ডার ঘেঁষে পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম। তা সেখানে যাবেন কি করে? একটা শাটল নিয়ে আগে সুখিয়া পুকুরি যাব, তারপর সেখান থেকে আবার একটা গাড়ি ধরতে হবে। এই এবার খেয়ে নাও, আর রাত করো না। আপনি খাবেন তো নাকি? না আমি খাবো না, আপনারা খান, আমি উঠে যাই। শুভাশিসের কাছ থেকে হিলটপ ফাউন্ডেশনের কথা শোনার পরের দিনই ওখানে ইংলিশের টিচার হিসেবে জয়েন করার ইচ্ছা প্রকাশ করে সুদীপ অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছিল। কাজটা যে সে পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না তার। তাছাড়া অমন একটা পাহাড়ি অঞ্চলে কজনই বা আর সাধ করে যেতে চাইবে। অনলাইনে ইন্টারভিউটা হয়েছিল। শুভাশিসের রেকমেন্ডেশন আর আগের অভিজ্ঞতার জোরেই হিলটপ ফাউন্ডেশন এনজিওর নতুন স্কুলে জয়নিং লেটারটা বেশ তাড়াতাড়ি হাতে এসে গেল সুদীপের। আর সেও অমনি ধোত্রে চাপার জন্য মনের আনন্দে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে বসে পড়ল। থুড়ি আপাতত শুয়ে পড়ল। তাড়াতাড়ি ঘুমো না, দেখ পাশের কামরা থেকে কিন্তু এক্ষুনি ভূত বেরিয়ে আসবে, বলবে না, ঘুম আসছে না। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম এলো না সুদীপের। একটা চেনা সুর গুনগুন করতে করতে পুরনো দিনের কথা তার মনে পড়ছিল। শিলিগুড়ির শুভাশিস মৈত্র সুদীপের পুরনো বন্ধু। তারা দুজনেই ক্যারিয়ার শুরু করেছিল পলতার একটা এনজিওর স্কুলে। তারপর কেউই আর এনজিওর দুনিয়া থেকে বেরোতে পারেনি। মাঝে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। শুভাশিস এখন হিলটপ ফাউন্ডেশনের স্কুল
ডিউ ড্রপের সুপারভাইজার। যোগাযোগ তাদের মধ্যে ছিলই। কিছুদিন আগেই পলতার স্কুলের চাকরিটাও ছেড়েছিল সুদীপ, আর তার পাহাড় প্রীতির কথাও জানত শুভাশিস। তাই নতুন স্কুল শুরু হতেই সে সুদীপকে জানিয়েছিল। এদিকে পলতার স্কুল ছাড়ার পর থেকেই মুডটা একটু অফই ছিল সুদীপের। তাই শুভাশিসের অফারটা পেয়ে অ্যাপ্লিকেশন পাঠাতে সুদীপও আর বেশি দেরি করেনি। তাড়াতাড়ি রাতটা কাটলে ভালো। অন্ধকারের জাল কেটে রাতের ট্রেন ছুটে চলেছে। ভেতরে একটা চাপা উত্তেজনা নিয়েই চোখ বুঝল সুদীপ। আর ঠিক তখনই শুনল, কি দাদা ছটফট করছেন যে? ঘুম আসছে না নাকি? হ্যাঁ, না না, এই এবার ঘুমোবো। পাহাড় ছাড়াও সুদীপের অবশ্য আরও একটা ভালোবাসা আছে, মিউজিক। বেশ ভালো পিয়ানো বাজায় সে। তার জন্মের আগে সাহেব সুবোধের সময় থেকেই তাদের বাড়িতে ওয়েস্টার্ন মিউজিকের চল ছিল। একটু সাহেব ঘেঁষা বর্ধিষ্ণু পরিবারে যেমন হতো আর কি। সুদীপের দাদুর একটা গ্র্যান্ড পিয়ানো ছিল, কলকাতায় তাদের বাড়িতে এখনো আছে সেটা। তার সাথেই ছিল তার বাল্যপ্রেম। ছোটবেলায় তাকে তালিম দিতে একজন মাস্টারমশাই কয়েকদিন এসেও ছিলেন বৈকি। তবে সে নিজে নিজেই পিয়ানো বাজানোটা বেশ ভালো রপ্ত করেছিল। পলতার স্কুলটা ছাড়ার পর এই কয়েকটা দিনে সেই বাল্যপ্রেম আবারও বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। পিয়ানোটাকে ছেড়ে যেতে তাই মনটা একটু আনচান করছিল ঠিকই, তবু পাহাড়ের টান সব কষ্টকে যেন ম্লান করে দিল। শুভাশিস অবশ্য বলেছে যে পাহাড়ে ছোটখাটো একটা পিয়ানো জোগাড় করে দেওয়াটা ওর পক্ষে খুব একটা কঠিন কিছু হবে না। পাহাড়ের কোলে দিনে বাচ্চাদের পড়ানো আর সন্ধেতে পিয়ানো বাজিয়ে দিনগুলো যে তার মন্দ কাটবে না সেটা ভেবেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশ ফিরে চোখ বোঝে সুদীপ। গুড মর্নিং। কোন স্টেশন? হ্যাঁ, এই তো নিউ জলপাইগুড়ি ঢুকছে। এখন দেখি প্ল্যাটফর্মটা কোন দিকে দিচ্ছে। দার্জিলিংয়ে এর আগে বহুবার এলেও ধোত্রেতে এই প্রথম যাচ্ছে সুদীপ। পাহাড়ি জনজাতির আস্তানাই বেশি সেখানে, পর্যটকরাও খুব একটা আসে না। আপাতত ব্রেকফাস্ট সেরেই একটা শাটল জিপ নিয়ে সোজা সুখিয়া পোখরির উদ্দেশ্যে রওনা হলো সুদীপ। ধোত্রেতে পৌঁছে শুভাশিসের সঙ্গে দেখা হলো সুদীপের। আরে ভাই, আয় আয়, কতদিন পর দেখা হলো বলতো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, বাহ দারুণ জায়গা। তোর কত বছর হলো না এখানে? ভাই 4 বছর হয়ে গেল। চল, তোর জন্য একটা ঘর দেখে রেখেছি। নে তোর ঘর। ওরে বাবা, এ তো খাসা ব্যবস্থা রে। নে নে, এবার চটপট ফ্রেশ হয়ে নে। আমি স্কুল থেকে ঘুরে আসছি, ফেরার পথে তোকে পিক আপ করে নেব, বাড়ি গিয়ে একসাথে খাবো। ওকে? বেশ বেশ। শুভাশিসের বাড়িতে দুপুরে খাওয়াটা বেশ জম্পেশ হলো। ওরই উদ্যোগে স্কুলের কাছাকাছি একটা আস্তানাও জুটে গেল সুদীপের। 2 ঘরওয়ালা একটা কাঠের বাড়ি। এ বাড়ির মালিক এখন রিম্বিকে থাকেন। শুভাশিস সদ্য বিয়ে করেছে। স্কুলে পড়ানোর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী মিলে ধোত্রেতে হোমস্টেও চালাচ্ছে। সুদীপের আস্তানা থেকে শুভাশিসদের হোমস্টে এমন কিছু দূরেও নয়। দিনের আলোয় এখানে সব কিছু ঝলমল করলেও রাতটা বেশ নিকষ কালো। আলো বলতে এখনো সোলার লাইট, আর পাহাড়ি জায়গা মানেই মেঘ বৃষ্টির খেলা। আর বৃষ্টি হলেই সোলারের ভরসাও শেষ। তবে প্রথম দেখায় ধোত্রে মন্দ লাগলো না সুদীপের।
সকাল 9টা থেকে স্কুল শুরু হয়। পাহাড়ি বাচ্চাগুলো খুব সরল, মায়াবী, এখানকার টাটকা অক্সিজেনের মতোই। সকালে স্কুল আর ছুটির দিনে কাঞ্চনজঙ্ঘা কিংবা শুভাশিসের হোমস্টেতে গিয়ে আড্ডা। এভাবে কয়েকটা দিন বেশ ভালোই কাটল সুদীপের। কিন্তু এবার আস্তে আস্তে সন্ধে হলেই খুব একা লাগছে তার। রোজ বই পড়ে আর কতটা সময় কাটাবে সে, তার উপর আলো খুব একটা নেই। বিকেলের দিকটায় আকরুম আসে। বছর 15-র এই নেপালি ছেলেটা রান্না বান্না, ঘরের কাজ সবেতেই বেশ ওস্তাদ। থাকে খানিকক্ষণ, কাজ করতে করতে ভাঙা ভাঙা হিন্দিতে বকবক করে অনর্গল। বই পড়ার মতো আলো না থাকলে সুদীপের আকরুমই ভরসা। তবে আজকাল তার সেই পিয়ানোটার কথা খুব মনে পড়ে। পিয়ানোটা থাকলে সন্ধেগুলো হয়তো এমন একলা কাটত না তার। আর এই আফসোসের কথাটা শুভাশিসের সঙ্গে শেয়ার করার পরেই একদিন স্কুলে ঢুকতেই হন্তদন্ত হয়ে শুভাশিস এগিয়ে এসে বলল, ভাই ভাই ভাই, তোর জন্য একটা ভালো খবর আছে। এবার তোর হিললে হয়ে যাবে একটা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হিললে মানে? আরে মানে পিয়ানো খুঁজছিলিস না, এবার সেটা পেয়ে যাবি। মানে কি? সত্যি? ভাই ওই পিয়ানোটা কিনে ফেল, এতে তোর মনটাও ভালো থাকবে আর তোর কাছ থেকে আমিও পিয়ানোটা শিখে নিতে পারবো। তো কি বলিস? বেশ। সুদীপকে জানালো শুভাশিস যে তাদের পাড়ারই একজনের কাছে সে খবর পেয়েছে শিলিগুড়ির হিলকাট রোড এলাকায় এক চা বাগানের মালিক তার সমস্ত দামি দামি আসবাব সমেত গোটা বাড়িটাই বেচে দিতে চাইছেন একেবারে জলের দরে। সে বাড়িতে একটা পিয়ানোও আছে, ছোট তবে ব্র্যান্ডেড পিয়ানো। সেই সপ্তাহের শেষেই শুভাশিসের সঙ্গে শিলিগুড়ি গেল সুদীপ। ঠিকানাটা শুভাশিসই খুঁজে বের করেছিল, বেশ রাজকীয় বাংলো বাড়ি। সামনের লন পেরিয়ে বারান্দায় পৌঁছে কলিং বেলে হাত রাখতেই দরজা খুললেন বছর 50-এর এক ভদ্রলোক। সামনের লন থেকে বাড়ির অন্দরসজ্জা, এমনকি ভদ্রলোকের চেহারাতেও রুচি আর আভিজাত্যের ছাপ স্পষ্ট। তবে মুখে যেন বহু বছরের ক্লান্তি, চোখের নিচে কয়েক পোঁচ কালি। বিশেষ কথা বলতে চাইলেন না ভদ্রলোক, সোজাসুজি কাজের কথায় এলেন। তার বসার ঘরেই পিয়ানোটা রয়েছে, খুব বেশি দিন অব্যবহারে পড়ে নেই। রিটগুলো যেন পালকের মতো বাজছে। যেটুকু না বললে নয়, তার বাইরে বাড়তি একটা কথাও খরচ করলেন না ভদ্রলোক। একেবারে জলের দরেই পিয়ানোটা বেচে দিলেন। এত সস্তায় আর এমন হঠাৎ করেই পিয়ানোটা পেয়ে দুই বন্ধুর চোখে মুখে তখন রাজ্য জয়ের আনন্দ। একটা গাড়ি ভাড়া করে পিয়ানোটা নিয়ে তারা ফিরে এলো। এই আস্তে আস্তে, আরে ওদিকটা ধর, ওদিকটা। হ্যাঁ হ্যাঁ, এই তো এই জায়গাটা। আরে বাবা, কি ভারী। তাহলে এখন চলি, সাবধানে থাকিস কিন্তু। টাটা। সবাই মিলে পিয়ানোটা এনে সুদীপের বসার ঘরে রাখল। শুভাশিসরা সবাই চলে গেল। ফিরতে একটু দেরি হয়েছিল। আকরুম চাবি খুলে রান্নাবান্না করে রেখে গেছে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে না পড়লে যে কোনো সময় টিমটিমে আলোটাও হয়তো আর জ্বলবে না। পিয়ানোর কথা ভাবতে ভাবতেই সুদীপ ঘুমিয়ে পড়ল। রাত তখন কটা ঠিক জানে না। সুদীপের মনে হলো তার পাশের ঘর থেকে একটা খুব মিষ্টি আওয়াজ ভেসে আসছে, একটা ওয়েস্টার্ন গত, বেশ মায়াবী, রোম্যান্টিক। সুদীপের মনে হলো পিয়ানোটা বাজছে কি?
কি মিষ্টি সুর, কিন্তু কে বাজাবে? না, এখন আর উঠতে পারছি না। যত ভুলভাল চিন্তা। ক্লান্ত শরীরে অঘরে ঘুমিয়ে পড়ল সে, আর সেই বাজনাটা যেন রিন রিন করে ঘরময় ঘুরে বেড়াতে লাগলো। পরের দিন সকালে আগের রাতের কথা আর তেমন মনে রইল না সুদীপের। পাশের ঘরে উঁকি মেরে পিয়ানোটা দেখে বেশ ফুরফুরে মনেই স্কুলে চলে গেল সে। বিকেলের দিকে আকরুম এসে তো আহ্লাদে আটখানা, কাজকর্ম ছেড়ে ওখানেই দাঁড়িয়ে রইল। তক্ষুনি তাকে পিয়ানো বাজিয়ে শোনাতে হবে। সুদীপেরও অবশ্য খুব একটা তর্সই ছিল না। একটা কাঠের চেয়ার টেনে নিয়ে বসে পড়ল পিয়ানোর সামনে। পিয়ানোটা কেনার সময় যখন বাজিয়েছিলাম তখন তো এমন আটকে আটকে যায়নি। এখন একটু গায়ের জোরেই বাজাতে হচ্ছে যেন। সুদীপের মনে হলো যেদিন পিয়ানোটা ওরা কিনতে গিয়েছিল সেদিন রিডগুলো যতটা মসৃণ মনে হয়েছিল আর যেন তেমনটা লাগছে না। রিডগুলো কেউ যেন আটকে রেখে দিচ্ছে। নিজের আজগুবি ভাবনায় নিজেরই হাসি পেল তার। উফ, মাথাটা আমার গেছে, কি সব ভাবছি। ট্রেনের সেই বাচ্চাটাকে তার মায়ের ভূতের ভয় দেখানোর কথা মনে পড়ে গেল সুদীপের। পিয়ানোর রিড আবার আটকাবে কে? মনে হলো না বাজানো অবস্থায় কয়েকদিন পড়েছিল বলেই হয়তো তার অমন লাগছে। আর ঠিক তখনই হই হই করে চলে এলো শুভাশিস। সে পিয়ানো বাজানো শিখতে চায় সুদীপের কাছে। ব্যাস, আকরুম আর শুভাশিসের মতো এমন মনোযোগী দুই ছাত্র পেয়ে সুদীপও সব ভুলে পিয়ানোতে সুর তুলল। ঘটনাটা ঘটল রাত্রে। আশপাশ একেবারে নিকষ কালো, পাহাড়ি রাত যেমন হয় আর কি। আলোটা নিভে গেছে অনেক আগেই। বাইরে হ্যাজাক একটা জ্বলছে বটে, তবে তার আলোটা বেশ কমানো। শোবার সময় সুদীপ অবশ্য তার মাথার পাশে 5 সেলের একটা টর্চ নিয়েই শোয়। সুর আর সুরা সহযোগে সন্ধেটা ভালোই কাটানোর পর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল সে। কত রাত মনে নেই, আবারও গত রাতের সেই পিয়ানোর গতটাই কানে এলো তার। একটা রোম্যান্টিক গত নিপুণ দক্ষতায় কি যেন বাজিয়ে চলেছে। আবার সেই ভাসিয়ে নিয়ে যাওয়া সুর। পিয়ানোটাই বাজছে কি? কিছু একটা ভুল হচ্ছে বোধহয়। তা কাল দেখবো। একটা ঘোরের মধ্যে 2 চোখ জুড়ে ঘুম নেমে এলো তার। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল সে। সকালে উঠে আগের রাতের চিন্তা আবারও ফিরে এলো সুদীপের। কাল রাতে যে বাজনাটা শুনলাম ওটা পিয়ানোই ছিল কি? আগের রাতেও শুনেছিলাম না। এত রাতে এখানে পিয়ানো কে বাজাবে? দূর, স্বপ্ন দেখেছি হয়তো। না, তবে পরপর 2 দিন একই স্বপ্ন দেখব, কে জানে। ইস, দেরি হয়ে যাবে এবার। যত সব ভুলভাল ভাবনা মাথার মধ্যে করে দে। স্বপ্নকে আর কে কবে আমল দিয়েছে? সুদীপও দিল না, চলে গেল স্কুলে। স্কুলের পরে দুপুরে বাড়ি ফিরে তখনও সে বাড়িতে ঢোকেনি। নিচ থেকেই শুনতে পেল পিয়ানোটা বাজছে, সেই পুরনো গতটাই।
সুরটা চিনতে একটু ভুল হলো না তার, কিন্তু ব্যাপারটা কি হলো? সুদীপ ভাবল, আক্রম বাজাচ্ছে পিয়ানোর টানে, আজ কি আগে চলে এসেছে ও? কিন্তু আক্রম এত ভালো পিয়ানো বাজাচ্ছে, তবে আক্রম এলে সদর দরজাটায় তালাই বা থাকবে কি করে? এক রাশ বিস্ময় নিয়ে এটা সেটা ভাবতে ভাবতে ভেতরে ঢুকলো সুদীপ। তাড়াতাড়ি পিয়ানোর ঘরটায় উঁকি দিল। দেখে কোথায় কে, ঘর তো ফাঁকা। তাহলে কি তারই মনের ভুল? হয়তো তাই। সুদীপের মনে হলো সারা দিন সে পিয়ানোটার কথা ভাবে বলেই হয়তো তার এমন হচ্ছে। নিজের ঘরের দিকেই চলে যাচ্ছিল সে, আর তখনই তার নাকে এলো একটা মিষ্টি গন্ধ। কিন্তু কার পোশাক থেকে এই পারফিউমের গন্ধটা পাচ্ছে সে? এখানে তো সে ছাড়া আর কেউ নেই। ঠিক বুঝতে পারে না সুদীপ। মনে অবিশ্বাস জাগে তার, এতটা মনের ভুল তার। মনের মধ্যে একটা খচখচানি নিয়েই খাওয়া দাওয়া সারল সে। আর খেয়ে উঠতে না উঠতেই শুভাশিস আর আক্রম প্রায় একসঙ্গেই এসে হাজির হয় তার বাড়ি। বাজনায় আড্ডায় কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই কারোরই। খেয়াল ফিরল শুভাশিসের কথায়। আরে বাস, এ ভাই অনেক বেজে গেছে। ভাই শর্মিলা একা আছে বাড়িতে, চলি রে। বিকেলের সেশনটা সত্যি অনেকক্ষণ চলেছিল। তিনজনেই তন্ময় হয়ে ডুবে গিয়েছিল সুরে আর সুরায়। এদিকে পাহাড়ি রাত ঝুপ করে নামে, সে কথা কারো খেয়াল ছিল না। ঘড়ি দেখেই লাফিয়ে উঠে শুভাশিস দৌড় লাগালো। পাহাড়ি পথর জল ভাত, তাই আক্রম এগিয়ে দেওয়ার কথা বললেও কানে তোলেনি শুভাশিস। নিজের কাজ সেরে আক্রমও ফিরে গেল। খেয়ে দিয়ে শুয়েছে সুদীপ, তখনও ঘুমিয়ে পড়েনি। একটু বেশি রাতেই কানে এলো আবার সেই সুর, সেই একই রোম্যান্টিক গত, আর সেই সঙ্গে হালকা একটা শব্দ। পিয়ানোর সামনে চেয়ারটা বসবে বলেই কেউ যেন সরালো। আজ আলো আছে। বিছানা ছেড়ে উঠেই পড়ল সুদীপ। না, স্বপ্ন তো নয়। পাশের ঘরে গিয়ে উঁকি দিল সে, কিন্তু কই, কাউকে তো দেখতে পেল না সে। চলেই আসছিল, হঠাৎ চেয়ারটার দিকে চোখ গেল তার। চেয়ারটা সরালো কে? ওর মনে হলো ঠিক যেন এক্ষুনি কেউ ওটা ঠেলে উঠে গেছে। তাহলে কি সে নিজেই চেয়ারটা এভাবে রেখে গিয়েছিল? ভাবতে ভাবতেই নাকে এলো আবারও সেই পারফিউমের গন্ধটা, যেন এক ঝলক বাতাসের মতো এসে আবার মিলিয়ে গেল। সুদীপ ভীতু নয়, ভূত প্রেতেও বিশ্বাস করে না বিন্দুমাত্র। বরং বন্ধু বান্ধবদের ভূত দেখার গল্প সে এক ভুঁয়ে উড়িয়ে দিয়ে থাকে। তবু তার শিরদাঁড়াটা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল যেন। এই সবগুলো তার মনের ভুল, কিন্তু আগে তো এমন কখনো হয়নি তার। পরের দিন সকালে মনের মধ্যে একটা অস্বস্তি নিয়ে স্কুলে পৌঁছল সে। ভাবল শুভাশিসকে সবটা খুলে বলবে, কিন্তু দেখে সে আজ আসেনি। দিনটা সকাল থেকেই মেঘলা, বেলার দিকে ঝমঝম করে বৃষ্টি এলো। আজ আর শুভাশিসের খোঁজে যেতে পারল না সুদীপ। বাড়ি ফিরে গেল। খেয়ে উঠে একটু বিশ্রাম নিতেই বিকেল হয়ে গেল, কিন্তু শুভাশিস আজ আর তার বাড়িতেও এলো না। ভাবল হয়তো বৃষ্টি বলেই আজ আর বেরোয়নি শুভাশিস। ধোত্রের মতো অঞ্চলে ফোনের লাইন পাওয়া আর ভগবানকে পাওয়া প্রায় একই, তাই ফোন করাও
আর হলো না সুদীপের। রাতের দিকে বৃষ্টি থেমে গেল, কিন্তু সেই সুরটা আবার ফিরে এলো, আর এবার বেশ স্পষ্ট হয়ে। সেই সঙ্গে ঘরে কে যেন হালকা পায়ে পাক খেয়ে চলেছে। কোনো কিশোরী পায়ের ছন্দ যেমন হয় ঠিক তেমন। নুপুরের আওয়াজও কি পেল সে? ঠিক বুঝতে পারল না। উঠে দেখবার চেষ্টা করলো একবার, কিন্তু পারল না। গলার কাছে একটা ভয় যেন এবার দলা পাকাচ্ছে সুদীপের। সে দাঁড়ায় কাঁপন বাড়ছে। বুকের মধ্যে ধুকপুকুনিটাও যেন নিজের কানেই শুনতে পাচ্ছে স্পষ্ট। মনে মনে ভাবল, কাল থেকে রাতেও আক্রমকে থাকতে বলবে সে। বৃষ্টি থামল, কিন্তু বাইরে ঝোড়ো হাওয়ার শোষো শব্দ কাঠের জানলা পেরিয়ে কানে আসছে তার। পাইনের পাতাগুলো ছুঁয়ে সে হাওয়াকে তার দিকেই ছুটে আসছে। রাতে আর ঘুমোতে পারল না সুদীপ। বুকের কাছে বালিশটা চেপে ধরে সারা রাত বিছানায় বসে রইল সে। পরের দিনও শুভাশিস স্কুলে এলো না, কিন্তু এমনটা তো শুভাশিস কখনো করে না। স্কুল থেকে বেরিয়ে শুভাশিসের বাড়িতেই গেল সুদীপ তার খবর নিতে। ও সুদীপদা, খুব ভালো করেছেন এসে। আপনার বন্ধু আজ 2 দিন ধরে ঘর থেকে বেরোচ্ছেই না, জানেন? কেমন সব অদ্ভুত আচরণ করছে। মানে? বিড়বিড় করে কি যে বলে কিছুই বুঝি না। খেতে চায় না, ঘুমোয় না ঠিক করে। রাতে চমকে চমকে উঠছে, জানেন? কি? জিজ্ঞেস করলে কিছুই বলছে না। এসব আবার কি? আমার না খুব ভয় করছে সুদীপদা। একটু দেখুন না, কথা বলে। আসুন। এই কি চেহারা হয়েছে তোর? না না না, আমি যাবো না। চোখ দুটো এমন লাল কেন? চুলগুলোর কি অবস্থা করেছিস? এক মুখ দাড়ি। কোথাও যাবো না। এই কি রে? চলে যা, চলে যা। কি দেখছিস অমন করে? যাবো না। এই শুভাশিস, এই কি হয়েছে তোর? যাবো না। তুই? না 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 না, আমি যাবো না, আমি যাবো না। তুই বাড়ি যা সুদীপ। যাবো না, আমি যাবো না, কখনো যাবো না। আরে কি কি হয়েছে? কি কোথায় যাবি না? যাবো না, যাবো না। এই 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 শুভাশিস, এই কি কি হয়েছে? কি কোথায় যাবি না? যাবো না, আমি যাবো না বললাম তো। আমি তো তোকে দেখতে কখনো যাবো না। কি হচ্ছে? স্কুলে যাচ্ছিস না কেন? যাবো না, যাবো না, আমি কোথাও যাবো না, যাবো না। চলে যা, চলে যা। আমি যাবো না, আমি যাবো না। শুভাশিস আর কোনো কথাই বলল না। শুধু ওই একটাই কথা বারবার বলে যেতে লাগলো। মাথা মুন্ডু কিছু বুঝতে পারল না সুদীপ। তবে শুভাশিস যে খুব ভয় পেয়েছে সেটা বুঝতে অসুবিধা হলো না সুদীপের। কিন্তু কিসের ভয় ওর? শর্মিলাকে সাহস জুগিয়ে বাড়ি ফিরতে না ফিরতেই ঝেঁপে বৃষ্টি এলো, সঙ্গে তুমুল হাওয়া। আর এসব দেখে সুদীপের মনেও গত রাতের ভয়টা আবার ফিরে এসে চেপে বসলো যেন। গলাটা শুকিয়ে আসতে লাগলো তার। মনে মনে ঠিক করলো আক্রম এলে আজ আর ওকে যেতে দেবে না সুদীপ। আক্রমকে বলতেই রাজি হয়ে গেল সে। পিয়ানো শোনার লোভ ওর মারাত্মক। ওর জোড়াজুড়িতেই সুদীপকে আজ আবারও পিয়ানোয় বসতেই হলো। কিন্তু রিডে হাত দিতেই হাতটা ঝটকা দিয়ে সরিয়ে নিল ও। আর একটা হাত যেন সুদীপের সঙ্গে সঙ্গেই চলেছে। সুদীপ যে রিডটাই বাজাতে যাচ্ছে সেই রিডেই তার আগে আর একটা আঙুল চলে আসছে, আর বাজাতে গিয়ে বারবার সেই আঙুলটার সঙ্গে ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে তার। এমনটা কিছুক্ষণ চলার পরে তার মনে হলো শুভাশিসকে দেখে তারও মাথা খারাপ হয়ে গেছে নির্ঘাত। বার কয়েক চেষ্টা করে পিয়ানোটাকে অবশেষে কবজায় আনলো সুদীপ। আর একবার সুরের নেশায় পড়লে তখন আর কোনো অঘটনই মাথায় থাকে না তার। বাইরে ঝড়ের তুমুল তাণ্ডব আর ভেতরে সুরের এক টানা মূর্ছনা।
সামনে মুগ্ধ আক্রম। সুদীপের মনে হলো এতদিন সে মিথ্যেই ভয় পাচ্ছিল, সবই তার মনের ভুল। অনেকক্ষণ বাজানোর পরে বেশ হালকা লাগছিল সুদীপের। রাতও হয়েছে, খেয়ে শুয়ে পড়ল সে। তারই খাটের পাশে একটা ক্যাম্প খাটে বিছানা করে ঘুমিয়ে পড়েছে আক্রম। বাইরে অবিশ্রান্ত ঝড়, শূন্য পাহাড়ি পথে যেন পাক খেয়ে খেয়ে ঘুরে মরছে। আলোটাও নিভে গেছে, ঝড়টা আজ একবারও থামছে না। রাত ঠিক কটা মনে নেই, হঠাৎই ঘুম ভেঙে গেল সুদীপের। বাইরে ঝড়ের প্রবল আওয়াজ, সঙ্গে বৃষ্টির দাপট, আর সেই আওয়াজকে ছাপিয়ে তার কানে আসছে পিয়ানোর বাজনা। আজ আর সেই রোম্যান্টিক গথ নয়, পিয়ানোটা এলোমেলো ভাবে বাজছে, যেন পাগলের মতো, যেন রিডের উপরে আছড়ে পড়ছে কেউ। পিয়ানো নাকি গোঙানি? না না, এই পিয়ানোরই আওয়াজ। রোজ এক ভুল হতে পারে না। দেখি তো। সুদীপ আর শুয়ে থাকতে পারল না। প্রবল আতঙ্ক আর অসম্ভব এক টানে ঘোরের মতো এগিয়ে চলল পাশের ঘরটার দিকে। আর সেখানে গিয়ে সে যা দেখল, তারপরে তার আর জ্ঞান রইল না। হুঁশ ফিরলে সুদীপ দেখল সে তার নিজের ঘরে বিছানায় শুয়ে। জানলার বাইরে তখন ভোরের নরম রোদ, আর ঘরের মধ্যে আবছা আলোয় দেখে তার মুখের ওপর ঝুঁকে পড়েছে আক্রম, হাতে গরম দুধের কাপ। আক্রমের অজস্র প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না সুদীপ, শুধু ইঙ্গিতে শুভাশিসকে ডাকতে বলল। সকাল 9টা নাগাদ শুভাশিস এলো, সঙ্গে শর্মিলা। শুভাশিসকে অবশ্য আজ আর উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে না, নিজেকে অনেকটাই সামলে নিয়েছে মনে হলো। সুদীপকে আস্তে আস্তে উঠে বসতে দেখে শুভাশিস কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে সুদীপই বলল, আরে আরে উঠতে হবে না, রেস্ট নে। কাল রাতে পিয়ানোটার কথা বলবি তো? তুই জানলি কি করে? আমার অবস্থাটা তুই দেখিসনি? মানে কি কি বলছিস তুই? পিয়ানোটার জন্য তোর ওই রকম অবস্থা হয়েছিল? নিজের কথা ভুলে গিয়ে শুভাশিসের দিকেই হাঁ করে চেয়ে রইল সুদীপ। শর্মিলাও তখন বড় বড় চোখ করে চেয়ে আছে শুভাশিসের দিকেই। কিন্তু শুভাশিস বলল, আমার কথা থাক, আগে তোর কথাটা শুনি। কাল রাতে বিছানা থেকে টর্চটা হাতে নিয়ে বাইরের ঘরের দরজায় গেলাম। পিয়ানোটা ও ঘরে কে যেন বাজাচ্ছিল। ঘরের দরজায় দাঁড়াতেই দেখি চেয়ারটা পিয়ানোর থেকে একটু দূরে, ল্যাম্পশেডটা ছিটকে পড়ে আছে মেঝের ওপর, আর পিয়ানো রিডগুলো এলোমেলোভাবে বেজে চলেছে ঝড়ের মতো। আর তার উপর দিয়ে ভেসে চলেছে দুটো হাত, আঙুলগুলো উঠছে পড়ছে উঠছে। পুরো হাতটা দেখিনি জানিস, এই 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 দেখ, এইখান থেকে, এই কনুইয়ের নিচটা থেকে। হ্যাঁ, হাতটা না কোনো অল্প বয়সী মেয়ের। কি সুন্দর সরু সরু আঙুল, নেল পলিশও পড়েছিল। আর আর ওই কনুইয়ের কাটা জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছিল। হ্যাঁ, সাদা একটা সুন্দর ড্রেস, তারপর গাউনের মতো, কিন্তু চেয়ারটায় কে একটা বসেছিল, ঠিক ঠিক বুঝতে পারিনি। একটা ছায়ামূর্তি, সারা শরীরটা যেন রক্তে মাখামাখি। উফ মাই গড। আর কিচ্ছু মনে নেই আমার। পাগলের মতো পিয়ানোটা বাজাচ্ছিল আর টুকরে টুকরে কাঁদছিল। হ্যাঁ, একটা একটা অদ্ভুত গোঙানি যন্ত্রণা থেকে। এত অবধি বলে একটু থামল সুদীপ। ঠিক গুছিয়ে বলতে পারল না আর। চাপা উত্তেজনায় কথাগুলো সব এলোমেলো হয়ে গেল তার।
কাল রাতের পর এই প্রথম সবটা মনে করে এক নাগাড়ে বলল সে। সুদীপের কথা শুনে একটু চুপ করে রইল শুভাশিস। তারপর বলল, পর 2 রাত ধরে ঠিক এই স্বপ্নটাই সেও দেখেছে। যে 2 সন্ধে সুদীপের কাছে পিয়ানো শিখতে এসেছিল, সেই 2 দিনই একই স্বপ্ন দেখেছে শুভাশিস। প্রথম রাতে ভয় পেলেও পরের দিন সন্ধেবেলা আবার এসেছিল সে। আর সেই রাতেই সে দেখে একটা রক্তাক্ত ছায়া মূর্তি ঠিক ওর পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। তার শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে ওর পায়ে, খুব ঠান্ডা রক্ত, এত ঠান্ডা যে ওর হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছিল। রক্তে মাখামাখি সেই ছায়া মূর্তিটা শুভাশিসকে হুমকি দিয়ে গেছে, ওই পিয়ানোর কাছে গেলে তার ফল ভালো হবে না। অজানা আতঙ্কে দুজনেই এবার দিশেহারা। এই পিয়ানোটা কার? কেনই বা একে ঘিরে এমন অভিশাপ ঘনিয়ে উঠেছে তাদের জীবনে? তবে কি এই পিয়ানো অভিশপ্ত? আক্রমের কথায় সম্বিত ফিরল ওদের। সাব চায় পি লিজিয়ে। হ্যাঁ, ব্যাপারটা খোঁজ নিতে হবে রে। পিয়ানোর রহস্যটা ঠিক কি? আচ্ছা, যে ভদ্রলোক এটা বেঁচেছিলেন তিনি নিশ্চয়ই জানেন। এই চল না, একবার যাই। সুদীপের কথায় প্রথমে একটু আপত্তি জানালেও শেষ পর্যন্ত রাজি হল শুভাশিস। আর নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে শুভাশিসের বাড়িতেই এসে উঠল সুদীপ। পিয়ানোটার কাছে আর নয়। আপাতত শুভাশিসদের হোমস্টের গেস্ট সে। সেই সপ্তাহেই 2 দিনের ছুটি নিয়ে শিলিগুড়ি পৌঁছল 2 বন্ধু। খোঁজ করতে গিয়ে দেখল হিলকার্ট রোডের সেই বাড়িতে তালা ঝুলছে। তাহলে পিয়ানোর ঘটনাটা তারা জানবে কি করে? কার কাছে যাবে তারা? কাউকেই তো চেনে না। এমনটাই যখন ভাবছে, তখনই ফতুয়া পাজামা পরা মাঝবয়সী এক ভদ্রলোক তাদের সামনে এসে দাঁড়ালেন। স্থানীয় কেউ হবেন হয়তো। বললেন, কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ, বলছি এই বাড়িতে যে ভদ্রলোক ছিলেন তাকেই খুঁজছি, একটু দরকার ছিল। অপরেশবাবু তো উনি বাড়িটারি বেচে চলে গেছেন। তা আপনাদের কিসের দরকার? না মানে একটা জিনিস কিনেছিলাম তো ওর কাছ থেকে, ওই সেই জিনিসটা নিয়েই কটা কথা ছিল আর কি। আমরা এখানে থাকি না, সেই ধোত্রে থেকে আসছি। ও বাবা, অত দূর থেকে খোঁজ করতে এসেছেন? তা কি জিনিস কিনেছিলেন আপনারা? একটা পিয়ানো, এই তো কয়েকদিন আগেই নিয়ে গেছিলাম। ওটার ব্যাপারেই একটু কথা ছিল আসলে। আমি সুশান্ত সরকার। অপরেশবাবুর বাড়ির উল্টো দিকেও যে দোতলা বাড়িটা দেখছেন ওটাই আমার। চলুন বাড়িতে বসে কথা বলি। ভদ্রলোকে তাদের বেশ হাসি খুশি বলেই মনে হচ্ছিল। আচমকাই কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। সুদীপ দেখল শুভাশিসের চোখে মুখে সেই ভয় পাওয়া ভাবটা আবার ফিরে এসেছে। তার মানে সুশান্ত সরকারের মুখের বদলটা শুভাশিসেরও চোখে পড়েছে। পিয়ানোটার ব্যাপারে নিশ্চয়ই ভদ্রলোক কিছু জানেন, নয়তো তাদের দুজনকে খামোখা বাড়িতে ডেকে নিয়ে যাবেন কেন তিনি? সুশান্ত সরকার বেশ অমায়িক মানুষ। অচেনা হলেও তাদের আতিথেয়তায় কোনো ত্রুটি করলেন না তিনি। দুজনের খিদেও পেয়েছিল বেশ জোর। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চা খেতে খেতে সুশান্তবাবু নিজেই জিজ্ঞাসা করলেন, পিয়ানোটা নিয়ে ঠিক কি হয়েছে বলুন তো? কোনো সমস্যা? নইলে গাড়ি ভাড়া করে এই এতখানি পথ তো ছুটে আসতেন না। ভদ্রলোককে কিছু বলা ঠিক হবে কি হবে না সে কথাই যখন ভাবছে সুদীপ, হঠাৎ শুভাশিস গড় গড়িয়ে সবটা বলতে শুরু করে দিল। ভয়টাকে যেন আর সে চেপে রাখতে পারছিল না। ওদের কথা শুনতে শুনতে সুশান্ত সরকারের মুখটা থমথম করতে লাগলো। খানিকক্ষণ চুপ করে রইলেন তিনি। তারপর বলে উঠলেন, ওই পিয়ানোটা অপরেশবাবুকেও বাড়ি ছাড়া করে ছেড়েছে।
আচমকাই মাথা ঘুরতে লাগলো সুদীপের। নিজের কানকেই যেন সে আর বিশ্বাস করতে পারছে না। ততক্ষণে সুশান্ত বাবু ওই পিয়ানোর কাহিনী বলতে শুরু করেছেন। তার কাহিনী সংক্ষেপে এই দাঁড়ালো যে টি এস্টেটের মালিক অপরেশ সান্যাল সব দিক দিয়েই যথেষ্ট সফল। তার স্ত্রী বাসবী আর একমাত্র মেয়ে মালবিকাকে নিয়ে সুখের সংসার তার। মালবিকার কোনো অভাব রাখেননি তিনি। পড়াশোনার পাশাপাশি মালবিকার ছিল ওয়েস্টার্ন মিউজিকের শখ। মেয়ের জন্মদিনে বেশ দামি একটা পিয়ানো তাকে গিফট করেন অপরেশবাবু। পিয়ানোর টিচারও রাখেন। পিয়ানোটাকে এতটাই ভালোবেসে ফেলেছিল মালবিকা যে সেটাই একসময় তার ধ্যান জ্ঞান হয়ে ওঠে। অপরেশবাবুর শত্রু কিছু কম ছিল না। বিশেষ করে তার পাশের টি এস্টেটের মালিকের সঙ্গে অপরেশবাবুর ঝামেলা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে বহুবার। সেই শত্রুতার কারণেই একসময় অপরেশবাবুর ম্যানেজার খুন হন, যদিও খুনি তার কোনো প্রমাণ রাখেনি। আর তাদের রাজনৈতিক সমর্থনটাও যথেষ্ট মজবুত থাকায় জলও আর গড়ায়নি। কিন্তু অপরেশবাবুর ব্যবসাকে তারা শেষ করতে পারেনি। আকাশ যেন একেবারে ভেঙে পড়ছে আজ। তুইও যেন আজ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাজিয়ে চলেছিস। তোমার ভাল লাগছে না মা? খুব ভাল লাগছে। বাবার ঘরে কি এখনো মিটিং চলছে? হ্যাঁ রে, দেখি কখন শেষ হয়। আচ্ছা মা, বাবার কি কিছু হয়েছে? মানে কোনো বড় সড়ো কোনো ঝামেলা? পাকা বুড়ি আমার, আয় কিছু খেয়ে যা। আসছি। শেষে একদিন এক প্রবল ঝড় বৃষ্টির সন্ধ্যায় অপরেশবাবুর বাড়িতে ঢুকে তার মেয়ে মালবিকাকে খুন করে দিয়ে যায় কেউ। মালবিকা তখন পিয়ানো বাজাচ্ছিল। পিছন থেকে অতর্কিতে ছুরি মারা হয় তাকে। আকাশ ফাটানো চিৎকার করে পিয়ানোর ওপরেই ঢলে পড়ে মালবিকা। পুলিশ, আইন, আদালত সব হয়, কিন্তু রাজনৈতিক কারণে এবারও কেউ কোনো শাস্তি পায় না। মেয়ের মৃত্যুর পর অপরেশবাবু আর তার স্ত্রীর জীবনটা শেষ হয়ে যায়। মেয়ের শোক তো আছেই, সেই সঙ্গে কাঁটা হয়ে দাঁড়ায় তাদের মেয়ের এই পিয়ানো। থেকে থেকেই বেজে উঠত পিয়ানোটা। এমনকি পাশের বাড়ি থেকে সুশান্ত বাবুরাও সে পিয়ানোর আওয়াজ পেয়েছেন। বিশেষ করে রাতের দিকে অনেকক্ষণ ধরে পিয়ানোটা বাজত। আর ঝড় বৃষ্টির সন্ধে হলে ভয়ে হাড় হিম হয়ে যেত আশেপাশের বাড়ির লোকেদের। তখন পিয়ানোটা যেন তীব্র স্বরে আর্তনাদ করতে থাকত, আর তার সঙ্গে পাল্লা দিয়ে চিৎকার করত কোনো এক অদৃশ্য মেয়ের কণ্ঠ। সুশান্তবাবু এবার একটু থামলেন, তারপর আবারও বললেন, অপরেশবাবুরা তো নিতে পারছিলেন না, বাসবী বৌদিও অসুস্থ হয়ে পড়লেন। শেষে জলের দরে ওই বাড়ি, জিনিসপত্র সব বেচে দিলেন। এলাকা ছেড়েও চলে গেলেন ওরা। সুশান্ত সরকার তার কাহিনী শেষ করে চুপ করে বসে রইলেন। যন্ত্রচালিতের মতো সুদীপ আর শুভাশিস বেরিয়ে এলো রাস্তায়। কারো মুখে কোনো কথা নেই। এলোমেলো কিছুক্ষণ হাঁটার পর শুভাশিস বলল, না, পিয়ানোটার সঙ্গে আর একটা দিনও নয়, ওটাকে বেচে দিতে হবে। ঠিক। আচ্ছা, পুরনো জিনিসপত্র রাখে এমন কোনো দোকানের খোঁজ করা যায় না? কাল সকালেই একটা কিউরিও শপ খুঁজতে হবে। বেশ। শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা সুরের মায়া গল্প অবলম্বনে অভিশপ্ত পিয়ানো। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।